সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, বর্ষার এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী অভিশঙ্কর আইনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি মঞ্চনাটক প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আগামীকাল সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে থিয়েটার প্রযোজিত নাটক মুক্তি। নাটকটির নির্দেশনা দিয়েছেন ট্রোপা মজুমদার। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে অভিশঙ্কর আইনের একক চিত্রকলা প্রদর্শনী ম্যানগ্রোভ পোর্টাল। দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 19 জুলাই পর্যন্ত। উত্তরার স্পটলাইট আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী পার্সপেক্টিভ। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 জুলাই পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন হুমায়ুন ফরিদের প্রযোজনায় টুটলি রহমানের উপস্থাপনায় সেলিব্রিটি টক শো চায়ের আড্ডা। রাত 8:20 থাকছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক পোস্ট গ্রাজুয়েট। আপা কেমন আছেন? আপনারা কি করেন এখানে? এখানে কি করি মানে এইখানেই তো আমাদের জন্ম, এইখানেই আমাদের মৃত্যু, এইখানেই তো আমাদের সবকিছু। আমরা তো এইখানেই থাকার কথা। আপনি চুপ থাকেন তো, আপনি আজকে কোনো কথা বলবেন না। আসলে কথা বলা উচিত না, এত কথা বলা রাজীব ভাই উনি কথা বলতে চাইতেছে। জি, কথা বলা উচিত আপনার। আর আপনার সমস্যা কি? হ্যাঁ, রাস্তাঘাটে দাঁড়ায় থাকেন, আমাকে যখন তখন আটকান, এদেরকে দিয়ে সব কথা বলান, নিজে কিছু বলতে পারেন না, এদের দুজনকে দিয়ে সব কথা কেন বলান? আপা কি বলতে পারে না আপা? আই লাভ ইউ। রাত 9টায় প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। আরে আদিল, আপনি কখন এসেছেন? কেমন আছেন আপনি? আমি কেমন আছি সেটা জেনে আপনার দরকার নেই। আপনি আমাকে আগে বলুন যে আমি এসব কি শুনছি। কি শুনেছেন? এই তোমরা ওনাকে কি বলেছো? না না, আমরা তো তেমন কিছু বলিনি। আমি শুধু বলেছি যে তুমি বিয়ে করতে যাচ্ছ। কেন? ওয়াই? কি দরকার? এত তাড়াতাড়ি বিয়ে করার কি দরকার? আদিল আদিল আমার কথা শুনুন। আপনি যদি এতগুলো প্রশ্ন একসাথে করেন তাহলে তো আমি সবগুলো উত্তর দিতে পারবো না, তাই না? একটা একটা করে দিতে হবে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এরপর আলাপচারিতা। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে অভিশঙ্কর আইনের একক চিত্রকলা প্রদর্শনী ম্যানগ্রোভ পোর্টাল। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী অভিশঙ্কর আইন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। কেমন আছেন? ভালো আছে, আপনি? আমি অনেক ভালো আছি। তো 7 তারিখ থেকে অর্থাৎ 7 জুলাই থেকে আপনার শুরু হচ্ছে দ্বিতীয় চিত্রকলা প্রদর্শনী এবং সেটা একক অবশ্যই। তো কেমন চলছে এখন পর্যন্ত প্রদর্শনী? বেশ ভালো চলছে, রেসপন্স খুব ভালো এসছে। আমি তো খুব ব্যস্তই আছি, বিশেষ করে বিকালের পর থেকে আমি এখানেই আছি। তো অনেক ধরনের দর্শক আসছে, প্লাস চারুকলা প্লাস আর্টিস্ট সবাই তো আছে। তো সবার সাথে কমিউনিকেট হচ্ছে, ছবির সাথে রিলেট করছে, সবাই দেখছে, সো এনজয় করছে ব্যাপারটা খুব। শুভাকাঙ্ক্ষী আসছে এবং একই সাথে সাধারণ দর্শক যারাও আসছে। হ্যাঁ, আসছে। তো কি ধরনের রেসপন্স পাচ্ছেন, কি বলছেন কাজ দেখে? ডিফারেন্ট, মানে ম্যানগ্রোভ নিয়ে কাজ করেছে, সুন্দরবন নিয়ে। অ্যাকচুয়ালি যেটা হয়েছে কি যে একক প্রদর্শনী সুন্দরবন নিয়ে বই কাজ করেনি। হ্যাঁ, তার আগে যেটা হয়েছিল যে গ্রুপ শো হয়েছে, যেটা হলো যে হয়তো বা আউটডোর ক্যাম্প, মানে আর্ট ক্যাম্প বা এরকম টাইপের ছিল, যে কতদিন কাজ করলাম, তারপর দেন এসে তারপর এটা নিয়ে একটা গ্রুপ শো হতে পারে। কিন্তু আমি যেটা করেছি যে ম্যানগ্রোভ নিয়ে বা সুন্দরবন নিয়ে সোলো এক্সিবিশনটা একটু ডিফারেন্টভাবে চিন্তা ভাবনা করেছিলাম। যেটা হলো যে আমি চিন্তা করলাম যে ম্যানগ্রোভ বা সুন্দরবন অঞ্চলটা বাংলাদেশে একটু ডিফারেন্ট জায়গা, প্লাস এটা খুব এক্সক্লুসিভ জায়গা। মানে এখন এটাকে নিয়ে অনেক কিছু করা আছে। তো শুধু গিয়ে জাস্ট ফিল করলাম, এসে শো করলাম ব্যাপারটা তা না।
যেটা হলো আমি ছিলাম আমার ডিফারেন্ট ওয়েতে, মানে আমার নিজের চোখে আমি কিভাবে দেখছি। আমি জানতে চাইবো ঠিক কোন মুহূর্তে বা কিভাবে কি ধরনের একটা ঘটনা থেকে কি এরকম মনে হয়েছিল যে সুন্দরবনকে নিয়ে কাজ করাটা আসলে প্রয়োজন এই সময়ের জন্য? এই সময়ের জন্য আসলে এটা না, আসলে এটা ছিল 2 বছর আগে, মানে প্রায় অনেক বছর, মানে কয়েক বছর আগে এটা প্ল্যান করেছিলাম, যেটা যে এই সময় হয়ে যাবে আমি ভাবিনি, সেটা আরো আগে হয়ে যেতে পারতো, যা কোনো কারণে একটা সময় থাকে তো এটা সোলো করার অনেক প্রিপারেশন লাগে। হ্যাঁ, তো করতে করতে এই সময়টা চলে আসছে। তো এনভায়রনমেন্টটা এখন যে সুন্দরবন নিয়ে তো একটা ব্যাপার, তাও যা হোক আমার ছবিতে আসলে একটু সম্পূর্ণ আমার পার্সোনাল ভিউ থেকে আঁকা, জাস্ট একটা বিউটি সুন্দর, একটা পোয়েট্রিক মতো, একটা কবিতার মতো, একটা মিউজিকের মতো, মানে একটা কি বলে কালার ইমপ্রেশন নিয়ে কাজ করা, মিনিমালিস্টিক হয়তো। আর সেটা যে হোয়াইট সারফেসের উপরে আমার কাজগুলো, সেটাকে আমাদের দেশে আসলে হোয়াইট সারফেস নিয়ে কাজ করাটা, ক্যানভাসে শুধু হোয়াইট রেখে রেখে মিনিমালিস্টিক ওয়েতে কাজ করাটা হয় না, তো অনেকটা নিটনেসের ব্যাপার থাকে। হ্যাঁ, তো সেটাকে একটু ডিফারেন্ট ভাবে আমি চেষ্টা করলাম যে আমার কাজের ধরনটা এরকম আগের থেকেই, সো একটা ডিফারেন্ট ওয়েতে আমি এবার একটু উপস্থাপন করলাম। তাহলে মাধ্যম হিসেবে কোন মাধ্যমটিকে নিয়ে আপনি কাজ করেছেন? এবার নিয়েছে অ্যাক্রিলিক নিয়ে আমি একটু মানে সবসময় আমি পেন্সিল থেকে শুরু করে পেনিং, ওয়াটার কালার, ওয়েল, মিক্স মিডিয়া, চারকোল সবকিছু নিয়ে কাজ করলাম, কিন্তু অ্যাক্রিলিক মিডিয়া নিয়ে আমার চিন্তা করলাম এটা এক্সক্লুসিভ ভাবে, এটা অন্যভাবে করি, কারণ কি অ্যাক্রিলিক নিয়ে কাজ করাটা একটা পপ মিডিয়াম, তো অনেকভাবে এটা এক্সপেরিমেন্ট করা যায়, ওভাবে করা হচ্ছিল না, তো এটা ডিফারেন্ট ভাবে একটু চিন্তা করলাম। কিছুক্ষণ আগে বলছিলেন যে সুন্দরবনের যে সৌন্দর্য সেটাকে তুলে ধরতে চেয়েছেন, সেই বিষয়টা আসলে তুলে ধরতে যে কোন ব্যাপারগুলোকে বেশি প্রাধান্য দিয়েছেন? একদম আমরা সুন্দরবনে গেলে যে বিষয়ের সাথে পরিচিত হই, ন্যাচারাল যে মানে প্রাকৃতিক যে বিষয়গুলো, বেসিক যে বিষয়গুলো আমরা দেখি সুন্দরবনে গেলে, যে বিষয়গুলো অবস্থিত মানে যেগুলো আছে মানে এক্সিস্ট করে, তো সেগুলোর সাথে নেচারের সাথে আবার প্লাস এটা স্পটেড ডিয়ারগুলো, মানে চিত্র হরিণের একটা কম্পোজিশন আমি এটাতে করেছি, কারণ এটা আসলে অনেক বিশাল সুন্দরবন, একটা ক্যানভাস বা একটা সোলোতে সবকিছু আনাটা আসলে পসিবল না, সম্ভব না। হ্যাঁ, সম্ভব না। আচ্ছা, তো মোট কতগুলি ছবি এই গ্যালারিতে আমরা পাচ্ছি? 25টা ছবি পাচ্ছি। আচ্ছা, তো সবগুলো তো সুন্দরবনকে নিয়েই, কিন্তু সবগুলো আপনি আবার বলছেন যে এই যে সুন্দরবনে যে সৌন্দর্য বা এই যে হরিণ এই ব্যাপারগুলো আছে, একটি ছবি থেকে আরেকটি ছবি আসলে কিভাবে আলাদা করা যায়? সেক্ষেত্রে আলাদা করা যায় এটা বিভিন্ন চিত্র হরিণের অ্যাক্টিভিটিসের উপরে, প্লাস তার টাইমিং এর উপরে। সুন্দরবনে আমরা যে বিভিন্ন সময়গুলো দেখি সেগুলো কালার, ন্যাচারাল কালার তো থাকেই, কিন্তু আমি এটাকে আর্টিস্টিক ওয়েতে কালার নিয়ে আমি খুব ফ্রিডম ছিলাম এটাতে। হ্যাঁ, যার জন্য কালারগুলো খুব কালারফুল, আবার কালারফুল মনে হচ্ছে না। মানে নির্দিষ্ট কোনো ধরাবাঁধা কালার ছিল নির্বাচনের ক্ষেত্রে? না, এটা ইমপ্রেশন কাজ করেছে ক্যানভাসে, যখন আমি কোনো অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করছি অটোমেটিক্যালি এর সাথে কোন কালারটা রিলেট করে আমি এটা আসলে ফ্রিডম নিয়ে কাজ করেছি খুব। তো এরকম কিছু ছিল। তো এক্সিবিশন ওপেনিংটা তো ছিল 7 তারিখে। হ্যাঁ, 7 তারিখে ছিল। তো কেমন ছিল সেই ওপেনিং এর আয়োজনটা? ওপেনিং এ আসলে ছিল ভালো, মানে অনেকদিন পর শো করছি, তো আসলে এত দর্শক আসবে ওপেনিং এ আমি আসলে আমি সত্যি ভাবতে পারিনি। আমি ভাবলাম যে এমনিতে আলিসে একটু এক্সক্লুসিভ ব্যাপার থাকে, সবকিছু দর্শকরা একটু লিমিটেড থাকে, তো ওপেনিং এ আসলে অনেক দর্শক এসেছে, রেসপন্স খুব ভালো ছিল। আমি আসলে খুব ব্যস্ত ছিলাম ওপেনিং এ। অতিথি হিসেবে কারা উপস্থিত ছিলেন ওপেনিং এর দিন? ওপেনিং এ ছিল অস্ট্রেলিয়ান হাই কমিশনার ছিলেন, আর ছিলেন ঢাকা ব্যাংকের সিইও ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, কথা সাহিত্যিক আনিসুল হক, তারপরে ভিজুয়াল আর্টিস্ট প্রিমালা জিয়ান্দলিফ। তো এই অতিথি যারা এসেছিলেন তারা আসলে আপনার কাজ দেখে কি বলেছেন, কতটা অ্যাপ্রিশিয়েট করেছেন? হ্যাঁ, অ্যাপ্রিশিয়েট অবশ্যই ডিফারেন্ট, যেহেতু আসলে কি আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার মতো কিন্তু ওয়ে আছে অনেক কিছুই, কিন্তু ডিফারেন্ট ওয়েতে আমরা দেখি না। বাংলাদেশকে একটা আর্টিস্ট বা একজন ফটোগ্রাফার যেভাবে দেখবে, আর্টিস্টও দেখবে সেভাবেই, কিন্তু এই যে ডিফারেন্ট ভাবে দেখাটা, তো তারা একটু মানে সারপ্রাইজ যে আচ্ছা সুন্দরবনকে আমরা একটা ডিফারেন্ট ওয়েতে দেখছি একটা আর্টিস্টের চোখে, তো সারা এনজয় করেছে খুব। আচ্ছা, তো এবার আমি একটু প্রথম এক্সিবিশন প্রসঙ্গে আসতে চাই যে সেটা কবে হয়েছিল বা সেটা আসলে বিষয়বস্তু কেমন ছিল? আচ্ছা, আমি যখন শান্তিনিকেতনে পড়াশোনা করি, মাস্টার্স করতে যখন যাই, আমার তো পেইন্টিং বেস ছিল, তো সেখান থেকে আমি যে কাজগুলো করি সেটা ছিল আমার ইমাজিনারি রিয়েলিজম কাজগুলো। হ্যাঁ, মানে রিয়েলিজমের সাথে আমার রিয়েলিস্টিক কাজ খুব দক্ষতা ছিল, আমি চালকলা থেকে পড়ি, তো আমি সঙ্গে সঙ্গে খুব অ্যাবস্ট্রাকশন চলে যাইনি, সঙ্গে আমি আসলে স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করেছিলাম। তো ওখানে গিয়ে দুটো মানে বিষয়বস্তু এমন ছিল যে দুটো সময়কে আমি একই ক্যানভাসে দেখছি। আচ্ছা, হ্যাঁ, মানে দুটো সময়কে আমি একসাথে নিয়ে আসছি, যেটা আমরা একটা মুহূর্তের সাথে যদি একটা মুহূর্ত অন্য একটা বিষয় বা অন্য জায়গার সাথে মিল খায়, তখন একটা ডিফারেন্ট ওয়ে আসে। তো মানে রিয়েলিজম মানে রিয়েলিস্টিক হইতে বাট একটা ইমাজিনেশন আছে। তো ওটা নিয়ে ঢাকায় এসে যেহেতু ভাবলাম যে এটাকে আরো কিছু কন্টিনিউ করি, কারণ সোলো করার জন্য আরো কিছু অ্যাড করা দরকার। তো আমি 2011-এ সময় দিলাম, এসে 12তেও 12-এ তাই দিয়ে, তারপরে আমি 12-এ ডিসেম্বর, হ্যাঁ 18 ডিসেম্বর আলিয়াসে করি।
সিরিয়ান ড্রিমের রিয়েলিটি ছিল টাইটেল। তো ওটা ছিল অনেক বড় বড় ক্যানভাসে, মানে লার্জ ক্যানভাসে কাজ, ওয়েলে সম্পূর্ণটা ওয়েলে ক্যানভাস ছিল। আর ওগুলো আসলে অনেক সময় নিয়ে করা ছিল, কারণ এগুলো এক একটা সময় ছিল 2 মাস, 2.5 মাস, 3 মাস এক একটা ক্যানভাসে কাজ করেছিলাম আর কি। তো এগুলো অনেক রিয়েলিস্টিক। প্রথম এক্সিবিশন অনেক বেশি পরিকল্পনা নিয়ে হয়তো করা হয়েছে। হ্যাঁ, যেহেতু প্রথম একটা আইডেন্টিটি থাকে, ফার্স্ট সবসময় একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ প্রথম এটা কিছু ভালো কিছু করলে পরবর্তীতে অনেক ইজি হয়ে যায় অনেক কিছু। তো ওটা ছিল ডিফারেন্ট। ওই পর্যন্ত আমাকে একটা অন্যভাবে জানতো, মানে আমার অনার্স লেভেল থেকে মাস্টার্স প্লাস হয়ে আমার 16 পর্যন্ত। তারপরে যখন আমি শোটা করলাম, ওটাও খুবই অ্যাজ ইউজুয়াল যেমন ছিল আমাকে জানতো, ওইভাবেই হয়েছে। শেষ করার পরে আমি তারপরে চলে গেলাম আমি ইন্টারন্যাশনালি একটু নিজেকে, না দেশে তো করলাম, এখন একটু বাইরে কিছু। তো বাইরে যখন গেলাম তখন সেটাও আমার হয় কি যে আমি যেখানে যেখানে যাচ্ছি সাবজেক্ট ম্যাটারটাও চেঞ্জ হচ্ছে, মানে আমি একটা বিষয় নিয়ে অনেকদিন পরে থাকি না, হ্যাঁ আমার চেঞ্জ হয়। তো যখন আমি গেলাম বাইরে, সেটা ছিল 14-এ চলে গেলাম ইউরোপে শো করতে। এটা ছিল ভেনিসে একটা শো ছিল, ওপেন 17, সেটা এখন আবার ওপেন 20 এবার। মানে এটা হলো ইন্টারন্যাশনাল এক্সিবিশন অফ স্কাল্পচার এন্ড ইনস্টলেশন, মানে ইনস্টলেশন আর স্কাল্পচার দুটো মিলিয়ে হয়। এটা ইউরোপের সব দেখা যায় কন্টেম্পোরারি আর্টিস্টগুলো এখানে ইনভলভ থাকে, খুবই রিনাউন্ড আর্টিস্টগুলো। সাধারণত এশিয়া থেকে ওরা ইউরোপিয়ানে আসলে এশিয়াতে আর্টিস্টগুলো থাকলেও বাংলাদেশ থেকে এরকম খুব কম যায়। হ্যাঁ, দেখা যায় যে সাউথ এশিয়া অন্যান্য কান্ট্রি হলো, বাংলাদেশ বা ইন্ডিয়া এই সাবকন্টিনেন্টে খুব কম, মানে ইউরোপে এরকম ভাবে যায়। তো বাংলাদেশ থেকে আমি গেলাম, ওখানে শো করলাম। তো তারা খুবই ডিফারেন্ট একটা শো দেখলো আমার কাছ থেকে। সবারই কাজ ডিফারেন্ট ছিল, আমি ডিফারেন্ট করলাম। তো যাক, এটা খুব একটা আমার একটা কনফিডেন্স তৈরি হলো যে ইউরোপে শো করতে পারলে এবং সেটা যদি রেসপন্স খুব ভালো হয় তাহলে একটা নিজের কনফিডেন্ট বাড়ে। কারণ দেশে থাকলে একটা সবাই পরিচিত, সবাই আমাকে জানে চিনে, সেটা এক জিনিস, কিন্তু বাইরের দেশে এটা শো আসলে এটা কনফিডেন্ট বাড়বে, প্লাস এটা ইনস্পিরেশন কাজ করে। একজন আর্টিস্ট হিসেবে আপনি সেখানে গিয়েছেন, দেশের বাইরে গিয়েছেন, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছেন। তো তারা কিভাবে আসলে বিষয়টিকে নিয়েছে, বা তারা আসলে বাংলাদেশের আর্টিস্ট বা যেসব আর্টওয়ার্ক থাকে তারা আসলে কতটুকু ইন্টারেস্টেড এই ব্যাপারগুলোতে? ওরা চায় যে বলে আমাকে তোমরা আসো, আর তোমরা তো কমই আসো, হ্যাঁ এখানে। আর তারা আসলে জানেও না কেউ বাংলাদেশ সম্বন্ধে, আর্ট আমরা আসলে নেগেটিভ বিষয়গুলো বেশি জানে, হ্যাঁ পজিটিভ বিষয়গুলো। এবং এত ভালো আর্টিস্ট আছে বাংলাদেশে, তারা অনেক কন্টেম্পোরারি মডার্ন, মানে ওরা বলছিল যে এটা যে মানে বোঝা যাচ্ছে না আর্টিস্টের কাজ থেকে এটা কি মানে ইউরোপিয়ান আমেরিকান আর্টিস্ট মানে বা এশিয়ান আর্টিস্ট, মানে কন্টেম্পোরারি দিক দিয়ে একদম পুরো সেম লেভেল। আমরা চিন্তা ভাবনা করছি কি মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে এসে যে একদম মডার্ন চিন্তা করতে পারে, ওরা সারপ্রাইজ থাকে, কারণ ওরা সবসময় একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থাকে, তো ওরা সবসময় কন্টেম্পোরারি ভাবে। কিন্তু আমরা যেটা করি জানে যেটা অনেক কিছু চ্যালেঞ্জিং একটা বিষয় পার করে আমাদের এখানে যেতে হয়, তো সেটা একটু চিন্তা করলো যে বা সারপ্রাইজ হলো। তো যাই হোক এইটাই। তারপরে এখান থেকে তো ভিজিট করা, ঘুরে বেড়ানো, যেটা হয় যে একটা আর্টিস্টের মিউজিয়াম ঘুরে বেড়ানো, একটা কন্টেম্পোরারি গ্যালারিতে ভিজিট করা, এই করা আর্টিস্টদের যেটা হয়, আমি সেটাই করলাম। আমি একটা গান বারবার শুনি না, বা খাবারের প্রতিও আমার মানে আমার হয় যে সবসময় একটা খাবার খেতে ভালো লাগে না। সো একটা হয় যে ছবি আঁকাটা ওরকমই যে সবসময়। আর আমার ব্যাপারটা যে চেঞ্জটা হয় যে সময় অনুযায়ী। আর চোখে কি আমি যখন অনেক একটা জিনিস যখন পড়ে আছি, কাজ করছি, তখন আমার ভিতরে কিন্তু একটা মনোটোনাস কাজ করে যে না ঠিক আছে আমি এটা চেঞ্জ করি। আর একটা এক্সপেরিমেন্ট তো হয়, সময় অনুযায়ী বয়স অনুযায়ী তার একটা যদি লেগে থাকে কাজ, তাহলে তার একটা চেঞ্জ আসবেই। আর এখনকার কন্টেম্পোরারি আর্টিস্ট অনেক বেশি ডাইনামিক, মানে তারা কিন্তু একটা বিষয় নিয়ে থাকলেও তার অনেক চেঞ্জ আসে। দেখা যায় যে এমনও হয় যে আসলে আর্টিস্ট অনেকভাবেই হয়, মানে দেখা যায় যে অনেকে দেখা যায় যে খুব কাজ করছে মাঝখানে গ্যাপ, তারপরে কিছুদিন পর আবার সে নতুন রূপে আসলো, তখন সবাই সারপ্রাইজ, যেটা আমি আসলে এটা করলাম। আসলে সবাই সারপ্রাইজ করলো কি আমি ফার্স্ট সোলোতে যেভাবে করলাম, তারপর অনেকদিন গ্যাপ আছে, কোথায় খবর নেই, তারপর হঠাৎ করে তখন এটি মানে যদি হতো যে না আগের মতো কাজ করে করলাম, 5 বছর পর আবার ওবি আসছি, ও আচ্ছা ওই কাজ করে, জিনিসগুলো আসলে তা না। তো এটা আমি এনজয় করি, আমি আসলে এই ধরনের কাজ করতে পছন্দ করি, একটু সারপ্রাইজ দিতে পছন্দ করি সবাইকে। বাহ, চমৎকার। তো পুরস্কার নিশ্চয়ই এসেছে ঝুলিতে, আমি পুরস্কারের কথাগুলো একটু জানতে চাইবো যে আমি আসলে অ্যাওয়ার্ডের ব্যাপার থেকে কি আমি আসলে খুবই নিজেকে একটা আত্মকেন্দ্রিক, মানে আমি আমার মতো করে কাজ করি। আর এটা অ্যাওয়ার্ড ব্যাপারটা হলো কি যে হ্যাঁ চারুকলাতে যখন পড়াশোনা করেছি আমার আসলে রিয়েলিস্টিক স্কিল খুব ভালো ছিল, তো যার জন্য আমি বিভিন্ন মিডিয়া অ্যাওয়ার্ডগুলো পেয়েছি, খুব মিডিয়া বেস্ট অ্যাওয়ার্ডগুলো আমি পেয়েছি খুব, হ্যাঁ মানে পেয়েছি, সেটা পেন, ইনিং, পেন্সিল, ওয়াটার, ওয়েল পেন্টিং উপরে। আপনি তো অনেক মাধ্যমেই কাজ করেছেন, কিন্তু নিজে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন কোনটাতে? আমি আসলে ওয়েলের প্রতি খুব বেশি আমার দুর্বলতা আছে। হ্যাঁ, ওয়েলটা খুব মনে হয় যে খুব পরিপূর্ণ একটা মাধ্যম, মানে শিল্পীর জন্য ওয়েল একটা খুব একটা ব্যাপার আছে। তো ওয়েল নিয়ে বেশি কাজ করতে চাই, আবার ওয়েল নিয়ে অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে চাই, যদিও বাংলাদেশে ওয়েল পেন্টিং নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট। তারপরে ওয়েল সাথে পাশাপাশি আমি ড্রয়িং, চারকোল বা অনেক কিছু মিডিয়ামেও আমি দেখা যায় যে শুধুমাত্র যে না যে ক্যানভাসে থাকে তা না, অনেক সারফেসও চেঞ্জ করি, ব্যাপারে একটু নিজেকে এটা এক্সপেরিমেন্টাল করি, নিজেকে খুঁজতে চেষ্টা করি যে আসলে কোথায় কি মানে
কেমন লাগছে দেখতে এই কাজগুলো। এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন। সামনের দিনগুলোতে কি ধরনের পরিকল্পনা আছে? হ্যাঁ, আসলে কি সব দীর্ঘমেয়াদী পরিকল্পনা তো, যেমন এটাতে যেটা 2 বছর কাজ করলাম অনেক কিছু ভাবি নাই, এটাতে ছিল কনসার্ন ছিল। এখন এটা শেষ হয়ে আসছে, এখন ভাবছি যে এখন নতুন করে কি করা যায়। পরিকল্পনা কি এখন? সোলো আমি চাচ্ছি না এখন করতে, আরো সময় লাগবে। আমার মনে হয় না 4-5 বছর আগে করতে পারবো, আর একটু ধীরে ধীরে করাই ভালো। আর তবে গ্রুপ শোতে ইচ্ছা আছে, অথবা দেশের বাইরেতে কিছু শো করতে পারি এই বছরে 1-2টা, বা নেক্সট ইয়ারেও এটা থাকবে, শিডিউল থাকবে। তো এইভাবে প্ল্যান করবো আর কি, কোনটার পর কোনটা যাবে। সবকিছুর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আজকে আমাদের আয়োজনে এসে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, আর এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণবাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।